আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী এবং বিজেপি নেতা কৌস্তব বাগচি এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। কৌস্তব, আপনি একজন আইনজীবী, এই ধরনের মামলা অনেক দেখেছেন, কিন্তু এইরকম রেয়ারেস্ট অফ রেয়ার ক্রাইমস হয়তো দেখেননি, বা আপনার যে এক্সপিরিয়েন্স আজকে যা দেখতে পাচ্ছি যে আর কিছুক্ষণের মধ্যেই হয় যাবজ্জীবন কারাদণ্ড অথবা ফাঁসির সাজা শোনাতে চলেছেন হয়তো বিচারক, আপনার কি মনে হচ্ছে কতটা জাস্টিস পাবে অভয়া? দেখুন, আমি প্রথমে একটা কথা বলি, সেটা হচ্ছে যে কোয়ান্টাম অফ পানিশমেন্ট হবে সেটা কমপ্লিটলি আপ টু দি জাজ, এটা নিয়ে মন্তব্য করা উচিত হবে না। কোয়ান্টাম কি হবে সেটা সম্পূর্ণভাবে জজ সেটা নির্ধারণ করবেন। কিন্তু আমাদের সবার একটা দীর্ঘদিনের আশা যে অভয়া যাতে বিচার পায়, অভয়ার যে এই কাণ্ড যে ঘটেছে তার সাথে যে এই বিভিন্ন ঘটনা যারা ঘটেছে তারা যেন সবাই শাস্তি পায়। এই সবাই কথাটা যখন আমি বলছি, আমার মনে কোথাও একটা আশা কাজ করছে, মানে এটা আইনজীবী, রাজনীতিবিদ সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমি সাধারণ নাগরিক হিসেবে সেখানে একটা কোথাও আমার মধ্যে একটা আশা, এটা একটা কোথাও কাজ করছে যে শুধু সঞ্জয় নয়, আরো যারা দোষী ব্যক্তিরা আছে তারাও এই বিষয়গুলো, কারণ সিবিআই চার্জশিটটা যদি আপনারা দেখেন, অন্যদের ক্ষেত্রে এখনো ইনভেস্টিগেশন কন্টিনিউ করবে এই ধরনের কথা বলা আছে। বা ধরুন সেন্ট্রাল ফরেন্সিকের যে এ অনুযায়ী ডিএনএ তে সেখানে বলা আছে যে একাধিক ব্যক্তির প্রেজেন্সের কথা বলা আছে। তো সেই ক্ষেত্রে আমার এখানে কোথাও একটা আশা ভরসা আছে, শুধু সঞ্জয় নয়, এই ছাড়া আরো অন্যান্য যারা আছে সবাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে, তারাও শাস্তি পাবে। তখন গিয়ে আলটিমেটলি আমরা বলতে পারবো যে কমপ্লিট জাস্টিস হয়েছে এই বিষয়টা। এখন অব্দি যেটা হচ্ছে পার্শিয়ালি সেই বিষয়টা, হ্যাঁ জাস্টিস সাবসার হচ্ছে কিছুটা হলেও, কিন্তু যতক্ষণ না সবাই এই বিষয়টায় যারা যারা অন্যান্য যারা দোষী ব্যক্তি তারা যারা জড়িত তারা যতক্ষণ না শাস্তি পাচ্ছে, জাস্টিস বিষয়টা অধরা থেকে যাবে। আমি এই কথাটা যখন বলছি, আই এম কমপ্লিটলি কিপিং ইন মাই মাইন্ড যে বায়োলজিক্যাল এভিডেন্স যা ছিল সেটা পুলিশের তত্ত্বাবধানে সমস্তটা ডিস্ট্রয় করা হয়েছে, এবং এটা সিবিআই ছিল বলেই হয়তো এই একটা লজিক্যাল কনক্লুশনে আমরা পৌঁছাতে পারছি। তাহলে পুলিশ যদি শুধুমাত্র ইনভেস্টিগেশনটাকে ক্যারি আউট করতো তাহলে হয়তো আজকের দিন এই জায়গাটা আসতো না, হয়তো দেখা যেত সঞ্জয় বেকসুর খালাস হয়ে বেরিয়ে যাচ্ছে। যেটুকু হয়েছে সিবিআই কারণেই হয়েছে, এবং আমরা আশা রাখি বাদ বাকি যেটুকু হবে সেটা সিবিআই যথাযথভাবে করবে। আপনি বায়োলজিক্যাল এভিডেন্সের কথা বলছেন, সব থেকে বড় বায়োলজিক্যাল এভিডেন্স তো অভয়ার দেহ, যেটাকে পুলিশই সব থেকে বেশি তৎপরতার সঙ্গে খুব তাড়াতাড়ি নিপুণভাবে দাহ করতে সক্ষম হয়েছিল। অনেক ধন্যবাদ, খুব নিজেদের তৎপরতায় দাহ করাতে পেরেছিল তারা। অনেক ধন্যবাদ কৌস্তব বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। কৌস্তব বাগচি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, আইনজীবী এবং বিজেপি নেতা। আমরা আরো একবার যাবো সমাদৃতার কাছে। সমাদৃতা, একটার পর একটা আমরা প্রতিক্রিয়া নিচ্ছি এবং সকলেই বলছেন যে একা সঞ্জয়ের পক্ষে এটা সম্ভব নয়, আরো অনেকেই নিশ্চয়ই এর পেছনে রয়েছেন, এবং সেগুলো বলার পেছনে তো শুধু আবেগ নয়, অনেকগুলো যুক্তিও রয়েছে, অনেকগুলো প্রশ্ন রয়েছে যেগুলো অত্যন্ত সলিড প্রশ্ন। একদমই ঠিক বিশাখা, অনেকগুলো প্রশ্ন রয়েছে, এবং আমার কৌস্তব বাগচি আমার প্রশ্নটা ভীষণ জরুরি মনে হচ্ছে এই মুহূর্তে। তুমি এরপরে কাউকে পেলে নিশ্চিতভাবেই করো যে সিবিআই আছে বলে সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হলো, ঠিক কথা। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে সিবিআই এত কিছু তদন্ত করলো, যখন আমরা শুনছি সাধারণ মানুষের কাছে যাচ্ছি, আমরা জানি এই প্রশ্ন বারবার উঠছে, পুলিশের হাতে যে 5 দিন ছিল সেই 5 দিনে কি হয়েছে, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স নষ্ট হয়ে গিয়েছে কিনা, সিবিআই এর পক্ষ থেকে কেন এমন কোনো দাবি আসছে না, এমন কোনো ধরনের কোনো তদন্তের অ্যাঙ্গেল, কোনো তদন্তের দিক থেকে কেন এই বিষয়টা আসছে না যে সেদিন সঞ্জয় রায় একা ছিল না আরও অনেকে ছিল, এই বিষয়টা কেন আসছে না? কারণ আমরা জানি যে অভয়ার পরিবার থেকে বলো বা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স যে কথাগুলো বারবার বলা হচ্ছে, সেই সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স থেকে কিন্তু এটা ভীষণ রকমভাবে একটা প্রশ্নের জায়গা যে একা সঞ্জয় রায় হতে পারেন না। সাধারণ মানুষ তারা প্রত্যেকে বলছেন, অভয়ার পরিবার বলছে, বিরোধী যত দল রয়েছে প্রত্যেকে বলছে, সবাই বলছে, কিন্তু কেন কোনো তদন্তে কোথাও গিয়ে আর কারোর নাম উঠে এলো না? তাহলে ধরে নিতে হবে যে সঞ্জয় রায় ওইটুকু সময়ের মধ্যে সমস্ত ঘটনাটা ঘটালো, কোনো রকম কোনো ধস্তাধস্তি ছাড়া ঘটালো, এবং পুরো জায়গাটা সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রেখে চলে এলো। এটা তো ভীষণ রকম একটা কষ্ট কল্পনার জায়গা তৈরি হয়ে যাচ্ছে। আবার বলছি, সঞ্জয় রায় নিশ্চিতভাবে দোষী, সঞ্জয় রায় দোষী নয় এ কথা কেউ বলবে না। সঞ্জয় রায় দোষী, তথ্য প্রমাণের সাপেক্ষে দোষী সাব্যস্ত হয়েছে, সব ঠিক আছে, কিন্তু একা সঞ্জয় রায় নন, এই কথাটাই বারবার প্রত্যেকে বলছেন। কেন সিবিআই এর তদন্তে সেই দিকটা উঠে এলো না? তাহলে এই যে বারবার আমার প্রশ্ন, বারবার যে সেটিং এর কথা বলা হচ্ছে, বারবার যে বলা হচ্ছে সিবিআইও হাল ছেড়ে দিয়েছে, সত্যি কি তাই? না হলে সিবিআই কেন শ্বেতপত্র প্রকাশ করে এটা বলছে না যে তারা পাননি?
খুঁজেছিলেন পাননি, তারা এটা খুঁজেছিলেন পাননি, ওটা খুঁজেছিলেন পাননি, তাদের এইটা হাতে লাগেইনি, হাতে আসেইনি। যেরকম সুপ্রিম কোর্টের ক্ষেত্রে তোমার মনে থাকবে বিশাখা, একটা চালান, দেহ হস্তান্তরের চালান, সেটা নিয়ে কপিল সিব্বল রীতিমতো টানাটানি ঠেলাঠেলি করলেন, কোথাও কিছু খুঁজে পাচ্ছেন না, এরকম কোনো চালান তাকে দেওয়া হয়নি, অথচ চালান ছাড়া দেহ হস্তান্তর সম্ভব। আমরা জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোকে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে পেয়ে গিয়েছি। অনিকেত, আপনাকে স্বাগত জানাবো। আপনারা অনেক দিন ধরে অনেক লড়াই করেছেন, কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে আজ শুধুমাত্র সাজা ঘোষণার পালা, দোষী সাব্যস্ত হয়ে গিয়েছে সঞ্জয়, আর কারো নাম তো এলো না, কি বলবেন? হ্যাঁ, আমরা যেটা বলি সেটা হচ্ছে যে আজ 2:45 যে সাজা ঘোষণা সঞ্জয় রায়ের, তাকে মাননীয় বিচারক সিবিআই যে প্রাইমারি চার্জশিট এবং হচ্ছে যে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, এর উপরে তিনি সাজা ঘোষণা করবেন। এটা তো সত্য, এটা ঠিক। এই সাজার ঘোষণা নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। কিন্তু প্রশ্নটা যেটা, সেটা হচ্ছে যে এই জায়গাটা এখনো এলো না, যেটা আপনি প্রশ্ন ঠিকই করেছেন, যে সঞ্জয় ছাড়া আর কারা। কারণ শুধু তো এই কথা, এই দাবি জুনিয়র চিকিৎসকরা প্রথম দিন থেকে যেমন করেছে, শুধু আমাদের দাবি তো তা নয়। সাম্প্রতিককালে সিএসএফএল এর যে রিপোর্ট, সেই রিপোর্টে পরিষ্কার ভাবে কথা সুপ্রতিষ্ঠিত যে মাল্টিপল ডিএনএ প্রেজেন্স আছে। তাহলে মাল্টিপল ডিএনএ যদি প্রেজেন্স থাকে, তাহলে একজন ব্যক্তি কেন, কিরা কোথায়? দেশের সর্বোচ্চ সংস্থা সিবিআই, দেশের সর্বোচ্চ কোর্ট যেখানে মনিটর করছে, সেখানেও যদি বাকি ক্রিমিনালরা প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়ায়, তাহলে কেমন বিচার? দ্বিতীয় প্রশ্ন যে জায়গাটা হচ্ছে বলার, সেটা হচ্ছে যে সাপ্লিমেন্টারি চার্জশিট যে সিবিআই যার কথা 10ই ডিসেম্বরের লাস্ট হিয়ারিং এ সলিসিটর জেনারেলও কমিট করেছিলেন যে তিনি তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবেন, কিন্তু সেই সাপ্লিমেন্টারি চার্জশিট এলো না কেন? তাহলে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি তারা যে অভিযুক্ত হয়েছিল, তাদের জায়গা থেকে আজকে মাননীয় বিচারক কি অবজারভেশন দেন, সেদিকেও আমাদের নজর থাকবে। আমরা যে কথাটা বারবার বলছি, সেটা হচ্ছে একাধিক ব্যক্তি জড়িত, বাকিদের অ্যারেস্ট করুন, বাকিদের দোষী সাব্যস্ত করুন। দ্বিতীয়ত যে সাপ্লিমেন্টারি চার্জশিট বা ইনভেস্টিগেশনকে হাসাব করার যে প্রচেষ্টা হয়েছিল, সেটা কাকে বাঁচানোর জন্য প্রচেষ্টা হয়েছিল? আজকে যদি বলতে হয় যে সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য প্রচেষ্টা হয়েছিল, সে একজন সিভিক ভলান্টিয়ার, তাহলে এটা তো হাস্যকর। তাহলে এই জায়গায় আমরা যেতে চাইছি না। আমরা যেতে চাইছি যে আপনি প্রকৃত সত্য উদ্ঘাটন করুন, উদ্ঘাটন করে জানান যে এই ঘটনার পিছনে কে বা কারা আছে, কোন প্রভাবশালীকে আটকানোর চেষ্টা করা হচ্ছে, কেন দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা তদন্তের মাধ্যমে এই ইনভেস্টিগেশন যে হাসাব করার প্রচেষ্টা তারা প্রাইমারি চার্জশিটে উল্লেখ করেছিলেন, তার উদ্দেশ্যে কেন করা হয়েছিল, এই প্রশ্ন থাকছে। সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হোক। একটা বিষয় জানতে চাইবো অনিকেত, আপনারা কি যে সিবিআই 162 দিন ধরে এই যে এই তদন্ত চললো বা এখনো চলছে, তো সেই সিবিআই তদন্তে আপনারা সন্তুষ্ট? আপনি নিজে সন্তুষ্ট? না, একদমই সন্তুষ্ট নয়, একদমই। শুধু আমি কেন, দেশের সাধারণ জনগণ থেকে কেউই সন্তুষ্ট হতে পারবে না। কেউ যদি দেখে যে ক্রাইম সিন অফ ক্রাইম কোথায়, সেটাই যদি সিবিআই ঠিক করে বলতে না পারছে, সিবিআই তার প্রাইমারি চার্জশিটে বলছে যে ক্রাইম সিন হচ্ছে সেমিনার রুম, কিন্তু যে কথাটা বলছে না আবার, সেটা হচ্ছে যে এমআইএমডি রিপোর্ট অনুযায়ী যে অ্যান্টিমোডাম যে ইঞ্জুরির সংখ্যা আছে, সেই সংখ্যা থেকে 11 এক্সপার্ট প্যানেলিস্টের যে ডক্টরের টিম, তারা পরিষ্কারভাবে বলছে ফাইটিং এবং স্ট্রাগলের চিহ্ন আছে, তার মাথায় যে ইঞ্জুরির চিহ্ন আছে, তার ভেজাইনাল জায়গাতে যে ইঞ্জুরির চিহ্ন আছে, যে আঘাতের চিহ্ন আছে, তাহলে এই চিহ্নগুলো থেকে পরিষ্কার যে ফাইটিং এবং স্ট্রাগলের সাইন থাকবে। আবার সিএসএফএল এর রিপোর্ট বলছে গোটা সেমিনার রুমে কোথাও ফাইটিং এবং স্ট্রাগলের সাইন নেই। তাহলে যদি সিন অফ ক্রাইমেই ঠিকঠাক ভাবে উঠে না আসে, তাহলে এর সাইন্টিফিক ব্যাখ্যা কি? এই ব্যাখ্যা যদি আমি না জানতে পারি, আমি কিভাবে বলতে পারবো যে আমি সন্তুষ্ট হলাম? যে এক্সট্রা মাল্টিপল ডিএনএ প্রেজেন্স সিএসএফএল এর রিপোর্টে বলছে, এগুলো তো জুনিয়র ডাক্তারদের মন গড়া কথা নয়, এগুলো তো একটা তথ্য প্রমাণ ভিত্তিতে কথা বলছি। তাহলে সেই জায়গাটা যদি মাল্টিপল ডিএনএ প্রেজেন্স থাকে, দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা তদন্ত করছেন এবং তারা বলতে পারছেন না যে এই ঘটনায় আর কারা জড়িত। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ অনিকেত মাহাতো, আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক, কথা বলছিলেন আমাদের সঙ্গে। এবং এই মুহূর্তে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি 310 নম্বর কোর্টরুমের ঠিক বাইরের ছবিটা, যেখানে আইনজীবীরা এই মুহূর্তে রয়েছেন, একেবারে এই সময়ের ছবি। এখন বাজে 2:12, এই সময় আপনারা লাইভ সেই ছবি দেখতে পাচ্ছেন। ঠিক যে এজলাসে জাজমেন্ট পড়া হবে তার ঠিক বাইরের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। আইনজীবীরা ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন সেখানে। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরই সাজা শোনানো হবে। আর কিছুক্ষণ পর সঞ্জয় সাজা ঘোষণা। সঞ্জয়ের কি সাজা হবে? তাকে কি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে, নাকি তার সর্বোচ্চ শাস্তির সাজা শোনানো হবে? সেই নিয়েই ইতিমধ্যে একটা অপেক্ষার প্রহর গোনা চলছে। অপরাধী সঞ্জয় রায়ের যাবজ্জীবন হবে নাকি ফাঁসির সাজা? একদিকে
অভয়ার পরিবারের তরফ থেকে ফাঁসির সাজা অর্থাৎ সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হচ্ছে, অন্যদিকে সিবিআই এর তরফ থেকে একই দাবি জানানো হচ্ছে। যদিও সঞ্জয়ের আইনজীবী বলছেন তাকে যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া না হয়। সমাদৃতা রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। সমাদৃতা, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।